আপনাদের সামনে হাজির হয়েছি চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। গ্লোকোমা সপ্তাহ উদযাপনকে ঘিরে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আজ আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন বিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং তারা হচ্ছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রেসিডেন্ট বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রকাশনা সম্পাদক বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামস মোহাম্মদ নোমান। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমরা আসলে আজকে আলোচনা করব গ্লোকোমা নিয়ে এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উদযাপন নিয়ে। এই বিষয়টি নিয়ে অনেক বিস্তরভাবে আলোচনা করার আগে একটু ছোট্ট করে স্যার আপনার কাছে জানতে চাইবো যে চোখের চাপ এবং গ্লোকোমা এইটি বলতে কি বোঝায় বা এই দুটির সাথে আসলে সম্পর্কটি কি? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। মানবদেহে যেমন ব্লাড প্রেশার থাকে অর্থাৎ রক্তচাপ থাকে, ঠিক তেমনি চোখের অভ্যন্তরেও একটা প্রেশার থাকে যেটাকে আমরা বলি চোখের প্রেশার বা ইন্ট্রাঅকুলার প্রেশার। এবং সাধারণত এই প্রেশারটা 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারির মধ্যে হয়ে থাকে এবং এই প্রেশারটা নির্ভর করে চোখের অভ্যন্তরে এক ধরনের তরল পদার্থ তৈরি হয়। এই তরল পদার্থের বহির্গমন এবং তার প্রস্তুতি অর্থাৎ প্রোডাকশান এটার উপরে নির্ভর করে। এবং যদি কোনো কারণে এই চোখের প্রেশারটা বেশি হয় সেক্ষেত্রে চোখের অভ্যন্তরে যে রক্ত সঞ্চালন সেটা ব্যাহত হয় এবং চোখের যে দৃষ্টিশক্তির স্নায়ু এটা ধীরে ধীরে স্থায়ীভাবে ড্যামেজ হতে থাকে এবং সেই রোগী বা সেই ব্যক্তি স্থায়ীভাবে অন্ধত্ব বরণ করে। একেবারে স্থায়ীভাবে দৃষ্টিশক্তিটি চলে যাচ্ছে। একেবারে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি চলে যেতে পারে। ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনি তো বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রেসিডেন্ট। আমরা জানি যে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হচ্ছে। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে বিশ্ব গ্লোকোমা সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে। এবারের ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন যে প্রতিপাদ্য বিষয়টা রেখেছে ইউনাইটিং ফর আ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড। বাংলায় আমরা যেটা করেছি, আসো একসাথে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি। আমরা চাই না যে গ্লোকোমাতে কোনো মানুষ তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাক, এটা আমরা চাই না। এই জন্য সবাইকে অ্যাওয়্যার করে দেওয়ার জন্যই এই প্রতিপাদ্য বিষয়টা তুলে ধরা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। নোমান স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে কি কি কারণে গ্লোকোমা রোগ হয়ে থাকে এবং কাদের এই গ্লোকোমা রোগটি হয়ে থাকে, অর্থাৎ রিস্ক গ্রুপে কারা আছেন, একটু যদি বলতেন। গ্লোকোমা সাধারণত দুই ধরনের হয়, একটা হলো প্রাইমারি গ্লোকোমা আর একটা হলো সেকেন্ডারি গ্লোকোমা। যেগুলো প্রাইমারি গ্লোকোমা সেটা আবার ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে। ওপেন যেটা সেটাতে একটু সিমটম হয় এবং এই প্রাইমারি গ্লোকোমাগুলোতে সাধারণত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা সাধারণত ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, জেনেটিক যদি প্রিডিসপোজিশন থাকে সেক্ষেত্রে এ ধরনের গ্লোকোমাগুলো হয়। আর যেগুলো কারণসহ যে গ্লোকোমা সেগুলোর মধ্যে যেমন আঘাতজনিত কারণে গ্লোকোমা হতে পারে, চোখের প্রদাহজনিত কারণে ইউভিআইটিসের কারণে গ্লোকোমা হতে পারে, কারো যদি ডায়াবেটিস জনিত কারণে চোখে রেটিনোপ্যাথি হয় তার কমপ্লিকেশন হিসেবে গ্লোকোমা হতে পারে। এছাড়াও চোখের ভিতরে কারো যদি পিগমেন্ট বেশি হয়ে থাকে অথবা চোখের ভিতরে ক্ষয় যদি বেশি হয় তাদেরও গ্লোকোমা হয়ে থাকে। তবে রিস্ক ফ্যাক্টরস যেগুলো আপনি জিজ্ঞেস করলেন, রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে যেমন ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর, উচ্চচাপ একটা রিস্ক ফ্যাক্টর, তারপরে আঘাত একটা রিস্ক ফ্যাক্টর, এছাড়াও যারা ক্রনিক এক্সারসাইজ করে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। যে গ্লোকোমা মেডিকেশন যারা নেয় না তাদের প্রোগ্রেশনটা খুব তাড়াতাড়ি হয়। সো স্টপিং অফ অ্যান্টিগ্লোকোমা মেডিকেশন সেটা একটা রিস্ক ফ্যাক্টর। কিছু মেডিসিন আছে যেমন স্টেরয়েড, যারা স্টেরয়েড লং টাইম স্টেরয়েড সেবন করে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এরকম মাল্টিপল রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে গ্লোকোমা নতুন করে তৈরি হতে পারে অথবা প্রোগ্রেশন হতে পারে। আমি একটু যোগ করব, আরেকটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি ইস্যু। কোনো ফ্যামিলিতে যদি একটা গ্লোকোমা রোগ যদি থাকে, দেখা যায় যে ওই ফ্যামিলিতে প্রায় 30% সম্ভাবনা, 30 গুণ সম্ভাবনা বেড়ে যাচ্ছে গ্লোকোমার। অর্থাৎ বাবা মার থাকলে সন্তানের হওয়ার বা ভাই বোনের থাকলে, ইভেন বাবা মা না, খালি বাবা অথবা মার হলে দেখা যায় সন্তানদের মধ্যে সেই গ্লোকোমাটা ট্রান্সমিট হচ্ছে। এই জন্য আমরা বলি যে কোনো একটা ফ্যামিলিতে যদি গ্লোকোমা থাকে তাহলে তাদের অবশ্যই ছেলে মেয়ে, চাচা, ফুপু এই জাতীয় আত্মীয় স্বজন আছেন তারা যেন দেখিয়ে নেন তাদের গ্লোকোমা রিস্ক ফ্রি কিনা চোখটা।
অনেক ধন্যবাদ আর ম্যাডাম আরেকটা আপনাকে। জিনিস আমি একটু অ্যাড করব, ডক্টর নোমান সবই বলছেন, ক্যাটারাক্ট থেকেও গ্লোকোমা হতে পারে, ছানি থেকে। অর্থাৎ অনেক সময় আমাদের দেশের রোগীরা ছানি অপারেশনে অনেক বিলম্ব করে, সেক্ষেত্রে এই ছানিটা ম্যাচিউর হয়ে এইখান থেকেও গ্লোকোমা হঠাৎ করে চোখের প্রেসার বেড়ে গিয়ে এটা গ্লোকোমা হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে বিশ্বে গ্লোকোমার পরিস্থিতি এবং বাংলাদেশে গ্লোকোমার পরিসংখ্যান সম্পর্কে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতি সম্প্রতি আমরা বাংলাদেশে একটা ন্যাশনাল ওয়াইড গ্লোকোমা সার্ভে সম্পন্ন করেছি এবং বিশ্বের যে পরিসংখ্যান, এই মুহূর্তে 8 কোটি মানুষ গ্লোকোমাতে আক্রান্ত এবং এই সংখ্যা ধীরে ধীরে আরো বাড়বে। এবং একটা পরিসংখ্যান আছে, এটা হয়তো 2040 সালের মধ্যে বেড়ে 10 কোটি হতে পারে। এই পরিসংখ্যানের সাথে সামঞ্জস্য রেখেই বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি যে সার্ভে, এই সার্ভের রিপোর্টে আমরা দেখেছি আমাদের দেশে শতকরা 3.2% লোকের 35 বছর বয়সের উপরে গ্লোকোমা আছে এবং প্রায় 10% মানুষের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা আছে, সাসপেক্ট। সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি 35 ঊর্ধ্ব বাংলাদেশের জনসংখ্যা 5 কোটি, তাহলে 1.5 মিলিয়ন মানুষ গ্লোকোমাতে আক্রান্ত আছে এই মুহূর্তে বাংলাদেশে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি সারা দেশব্যাপী আমরা একটা সার্ভে সম্পন্ন করেছি এবং এই সার্ভের পরিসংখ্যান ব্রিটিশ মেডিকেল জার্নালে এটা প্রকাশিত হয়েছে। এটা আমাদের জন্য একটা, এবং আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য আমি মনে করি এটা একটা গর্বের বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে সাধারণত 35 বা 40-এর পরেই আসলে গ্লোকোমাটা বেশি হয়ে থাকে, তো গ্লোকোমা কি আসলে বড়দেরই অসুখ, ছোটদের কেটে হতে পারে না? ছোটদেরও হয়, জন্মগত গ্লোকোমা হয়, আবার ইয়াং এজ যারা তাদেরও গ্লোকোমা হয়, বড়দেরও গ্লোকোমা হয়। তবে বড়দের গ্লোকোমা হওয়ার সম্ভাবনাটা বেশি। আজকেই আমি একটা পেশেন্ট দেখেছি, আমার ছাত্রী, তার বয়স কত হবে, 22। গত কদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না কেন, তার কি হচ্ছে সমস্যা। সে পড়ে গিয়েছিল হঠাৎ করে এবং তার মনে হচ্ছে সে চোখে দেখতে পাচ্ছে না ভালো মতো, সেই জন্য সে এসছে। চোখে কোনো সিমটম খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রেশারটাও মানে আপার লেভেল চুই করছে। আমি ইনভেস্টিগেশনসে পাঠিয়েছি, দেখা গেলো যে অমন কোনো কিছু আসেনি। তারপর আমি আবারও রিভিউ করলাম ইনভেস্টিগেশনসটা, করতে গিয়ে দেখি যে ওর যে দৃষ্টি বলয়, তার উপরের সেগমেন্টটা পুরোটাই তার ড্যামেজ এবং সেই কারণে সে নিচের পোর্শনটুকু দেখতে পাচ্ছে না এবং সে পড়ে গেল। পড়ে গিয়ে সে চিন্তা করলো যে সে কেন পড়লো, দিস ইজ ফ্যাক্ট, এবং সেই জন্য আমার কাছে দৌড়ে এসছে। এবং কোনো সিমটম আছে কিন্তু কোনো সাইন আমরা পাচ্ছিলাম না। পরে ইনভেস্টিগেশন দেখে বুঝলাম যে হ্যাঁ, তার প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আসলে স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে জনগণের মধ্যে কিন্তু একটি ধারণা আছে, বা স্যারও একটু আগে বলছিলেন যে চোখের চাপ এটি বাড়লে সেটি গ্লোকোমা বা এটিকে একটি রিস্ক ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়। এটি আসলে কতটা সত্যি, বা চোখের চাপ বাড়লে কি সেটি গ্লোকোমা নাকি স্বাভাবিক প্রেসারেও গ্লোকোমা হতে পারে, এটি যদি একটু বলতেন। সবারই একটা ধারণা চোখের চাপ বাড়লেই বুঝি গ্লোকোমা, আসলে ব্যাপারটা তা না। আমি যদি একটু অন্যভাবে বলি, এমন কিছু পেশেন্ট আমাদের কাছে আসে চোখের চাপ তাদের অনেক বেশি, কিন্তু আমরা যখন চোখের নার্ভটা যখন টেস্ট করি তখন সেটা একদম নর্মাল। সেক্ষেত্রেও আমরা এটাকে গ্লোকোমা বলতে পারবো না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এটাকে আমরা বলি চোখের উচ্চ চাপ অথবা অকুলার হাইপারটেনশন। সো এটা একটা আলাদা এন্টিটি, যে চোখের চাপ বেশি কিন্তু গ্লোকোমা নেই। নর্মালি একটা পেশেন্ট আমাদের কাছে ফলো আপে আসলো, আমরা দেখলাম তার চোখের প্রেশার একদম নর্মাল, চাপ একদম নর্মাল, কিন্তু যখন আমরা তার অক্ষি স্নায়ু যেটা অপটিক নার্ভ যখন আমরা টেস্ট করতে গিয়ে দেখি যে ওখানে ড্যামেজ হয়ে আছে, এবং আমরা যখন ইনভেস্টিগেশনে যাই দেখা যাচ্ছে যে গ্লোকোমার যা যা ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে, তার অলরেডি নার্ভ ড্যামেজ হয়ে গেছে। সো এটাকে আমরা বলি নর্মাল প্রেশার থাকার সত্ত্বেও তার যে গ্লোকোমা ডেভেলপ করেছে, এটাকে আমরা নর্মাল টেনশন গ্লোকোমা অথবা নর্মাল প্রেশার গ্লোকোমা বলি। এবং আমাদের দেশে এর পরিমাণ কিন্তু অনেক। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, চোখে যখন প্রেশার বাড়ে এটা কিছুটা হলেও চোখের ভেতরে এক ধরনের ভার একটা টেন্ডেন্সি তৈরি করে, কিন্তু নর্মাল প্রেশারে একদমই অ্যাসিমটোমেটিক, কোনো রকম কোনো সিমটম থাকে না। সো এটা তুষের আগুনের মতো ভেতরে ভেতরে চোখটাকে শেষ করে দেয়, এবং এই ব্যাপারে আসলে আমাদের অনেকটা সচেতনতা অত্যন্ত প্রয়োজন।
ধন্যবাদ স্যার আপনাকে। আমরা গ্লোকোমা নিয়ে আরো অনেক আলোচনা করব, কিন্তু সময় হয়ে গেছে কি ছোট্ট বিরতি, আমরা বিরতির পর আবার ফিরবো। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন নিয়ে। সঙ্গে আছেন দেশের 3 জন বিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রেসিডেন্ট বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রকাশনা সম্পাদক বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামস মোহাম্মদ নোমান। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে স্যার আসলে বলছিলেন যে চোখের চাপ বাড়লে সেটি গ্লোকোমা, বিষয়টি এটিও না, আবার চোখের চাপ স্বাভাবিক থাকলেও সেটি গ্লোকোমা হতে পারে। তো একজন রোগী আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার চোখে আসলে গ্লোকোমা হয়েছে নাকি হয়নি, নাকি তিনি রিস্ক গ্রুপে আছেন, এটি যদি একটু সহজভাবে বলতেন। গ্লোকোমা বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গহীন, এবং সবসময় যে উপসর্গহীন হয় তা কিন্তু না, এটা উপসর্গ থাকতেও পারে। আবার এমনও হতে পারে যে যেগুলি যেমন কনজেনিটাল গ্লোকোমা, কনজেনিটাল গ্লোকোমাতে ওই ধরনের উপসর্গ থাকে না, জন্ম থেকেই যেটা একটা শিশু গ্লোকোমা নিয়েই জন্মগ্রহণ করতে পারে। চোখের আকৃতি বড় হয়, চোখের রং পরিবর্তন হয়, চোখের যে কর্নিয়া ডাগর ডাগর চোখ, বা এটাকে বলা হয় যে বুপথালমাস। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেমন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা রুটিন এক্সামিনেশনে এই গ্লোকোমা আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন রুটিন এক্সামিনেশনে প্রেশার দেখলে অথবা চোখের যে নার্ভ আছে সেটা এক্সামিন করার সময় আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। অথবা অনেক পেশেন্ট আসে যে ফ্রিকুয়েন্টলি চশমার যে পাওয়ার, এই পাওয়ার পরিবর্তন নিয়েও আসতে পারে। কাজেই একজন গ্লোকোমা রোগী যেমন উপসর্গহীন হতে পারে, তেমনি সিভিয়ার উপসর্গ নিয়েও আসতে পারে। আবার রুটিন এক্সামিনেশনেও এই রোগটা ডায়াগনোসিস হতে পারে। অথবা রোগী যে চশমার পাওয়ার পরিবর্তন, এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে সচেতন হতে হবে এবং রোগীদেরকেও সচেতন হতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে আসলে গ্লোকোমা রোগ শনাক্তকরণের বিষয়টি ক্লিনিক্যালি একটু যদি বলতেন যে আসলে আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্তকরণ করে থাকেন একজন রোগীর গ্লোকোমা রোগ আছে কিনা। আমরা দুইভাবে ক্লিনিক্যালি আমরা জানতে পারি যে এর গ্লোকোমা রোগ আছে কিনা। একটা হচ্ছে আমরা আমাদের যে ক্লিনিক, ওই ক্লিনিকে রেগুলার এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন ওর দৃষ্টিশক্তিটা অনেক দীর্ঘদিন ধরে ওর দৃষ্টিশক্তি কিন্তু ভালো থাকে, যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায়, কিন্তু ওর যে পার্শ্ব দৃষ্টিটা ওটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। তো রুগী দৃষ্টি বলয় অনেক সময় এসে কমপ্লেইন করে যে আমি আগে অনেকটুকু জায়গা জুড়ে দেখতে পেতাম, এখন দেখছি যে আমার পাশের দৃষ্টিটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সামনাসামনি রুগীটা ভালো দেখে। এটা একরকম। আর আমরা যেটা হচ্ছে যখন আমরা ভিশনটা দেখি তখন দেখব যে ভিশনটা ভালো, কিন্তু যেই গ্লোকোমাতে চোখের প্রেশার সাডেন বেড়ে যায়, চোখ লাল হয়ে যায়, সেখানে দৃষ্টিটা সাডেন ফল করে যায়। চোখের অ্যাঙ্গেল বলে একটা জায়গা আছে যেটা দিয়ে চোখের ভেতরে পানিটা বের হয়ে যায়, সেই অ্যাঙ্গেলটা আমরা দেখি, এক্সামিন করি যে কী অবস্থা অ্যাঙ্গেলের। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে চোখের প্রেশারটা মাপি, আর চোখের পেছনে যে স্নায়ু আছে স্নায়ুটা দেখি। তাহলে এই কয়টা জিনিস আমরা দেখটা ডায়াগনোসিসের মধ্যে এসে যাই যে হ্যাঁ ওর কি গ্লোকোমা আছে কি নাই। এখন আসুন, গ্লোকোমাটা কতটুকু আঘাত এনেছে, কি পর্যায়ে আছে, আদৌ আছে কি না, এ ব্যাপারে যদি আমাদের টালি করতে হয় অবশ্যই আমাকে ইনভেস্টিগেশনস করতে হবে। বিভিন্ন রকমের আধুনিক ইনভেস্টিগেশন, যা বিশ্বমানের সমস্ত ইনভেস্টিগেশনস আমাদের দেশে আছে, এগুলো বিভিন্ন নামে পরিচিত। যেমন ধরেন ওসিটি বলে একটা ইনভেস্টিগেশনস আছে, ভিজুয়াল ফিল্ড আমরা অ্যানালাইসিস করি, HRT, এগুলো বিভিন্ন ইনভেস্টিগেশনস আমরা করে আমরা যা দেখেছি
এবং যা পাবো ইনভেস্টিগেশনে দুটোকে আমরা টালি করি। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আসলে চিকিৎসাটা আপনারা কিভাবে শুরু করেন যখন আপনারা বুঝতে পারলেন যে এই রোগীটির চিকিৎসা লাগবে বা ওনার গ্লোকোমা অলরেডি ডেভেলপ করে গেছেন, সেটি যদি একটু বলতেন। গ্লোকোমা চিকিৎসা ব্যাপারটা অনেক প্ল্যান করেই করতে হয় এবং অনেক দিন ধরে করতে হয়। সেই ক্ষেত্রে প্রথমত যে পেশেন্টটাকে আমরা গ্লোকোমা চিকিৎসা করব তার শরীরে কিছু সিস্টেমিক ডিজিজ আছে কিনা সেটা আমাদের এক্সক্লুড করতে হয়। কিছু কিছু সিস্টেমিক ডিজিজ থাকলে তখন আমাকে গ্লোকোমার ওষুধ কী দেবো সেটা সেভাবে নির্ধারণ করতে হয়। বিশেষ করে কারো যদি কার্ডিয়াক প্রবলেম থেকে থাকে, হার্ট প্রবলেম থেকে থাকে, কারো যদি অ্যাজমা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ দেবো, না থাকলে এক ধরনের ওষুধ দেবো। আমরা সাধারণত যখন চোখের প্রেশার অনেক বেশি থাকে, স্বাভাবিকের চেয়ে ডাবল হয়ে থাকে, তখন আমরা একসাথে 2-3টা ওষুধও একসাথে আমরা দিয়ে দিই। আর যদি মডারেটলি একটু বেশি থাকে আমরা একটা ওষুধ দিয়ে চোখের প্রেশার কন্ট্রোল রাখার চেষ্টা করি। না হলে আমরা আরেকটা বাড়াই, যখন চোখের প্রেশার কন্ট্রোল হবে না তখন আরেকটা বাড়াই। এভাবে আমাদের 2-3টা মেডিকেশনে সাধারণত চোখের প্রেশার যদি কন্ট্রোল হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলে আমাদের আরেকটা অপশন আছে, আমরা সাধারণত লেজার সিস্টেম আমাদের আছে। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে একটু আর্লি আমরা লেজার করে ফেলি। এরপরেও যদি আমাদের গ্লুকোমা কন্ট্রোল না হয়, চোখের প্রেশার কন্ট্রোল না হয়, এদিকে নার্ভ ড্যামেজ হতেই থাকে, তাহলে পেশেন্ট তো ব্লাইন্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জিক্যাল অপশনে যেতে হয়। তো দ্য মোস্ট কমনেস্ট সার্জারি সেটা আমরা বলি হলো ফিল্ট্রেশন সার্জারি, ট্রাবিকুলেক্টমি, এবং এটা সাকসেস রেট 70%, 70-80%। কিছু কিছু গ্লোকোমা আছে যেগুলোতে ট্রাবিকুলেক্টমি ভালো কাজ করে না, তখন আমাদের কোন অপশনে যেতে হয়, যেমন টিউব ইমপ্লান্ট, জিডিটি, গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস ইমপ্লান্ট। আমাদের দেশে সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে, এবং যখন দেখা যায় যে পেশেন্ট একদমই ব্লাইন্ড হয়ে গেছে, ব্যথা বেদনা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সাইক্লোফটোকোয়াগুলেশন করি। আপনার মাধ্যমে দর্শকদের কাছে একটা ইনফরমেশন, বাংলাদেশে গ্লোকোমার বিদ্যমান যত চিকিৎসা আছে পৃথিবীতে সবগুলো চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং সব কিছুই হচ্ছে। এবং লেটেস্ট যেটা মিনিমালি ইনভেসিভ গ্লোকোমা সার্জারি, সেটাও আমাদের দেশে হচ্ছে এবং খুব সাকসেসফুলি হচ্ছে। অর্থাৎ গ্লোকোমা চিকিৎসার জন্য বিদেশে যাবার কোনো প্রয়োজনীয়তাই নেই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটু আগে আপনি আসলে বলছিলেন যে গ্লোকোমা আপনারা কিভাবে নির্ধারণ করেন বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও স্যার বলছিলেন। প্রথমেই তো আসলে আমরা ড্রপ দিয়ে শুরু করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। অনেক সময় দেখা যায় যে একজন গ্লোকোমা রোগী ড্রপটি নিলেন, 2-3 মাস ব্যবহার করলেন, বন্ধ করে দিলেন, বা চোখটা একটু লাল হচ্ছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ওনারা ভালো লাগছে, উনি ব্যবহার করলেন না। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করে দেখছেন? এটা গ্লোকোমার যে সমস্ত আমরা ড্রাগ ইউজ করি, বেশিরভাগ ড্রাগেরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে, এবং সাইড ইফেক্টের মধ্যে যেমন চোখ লাল হওয়া, চোখে একটা প্রদাহ হওয়া, বা চোখের যে পাপড়ি এটাতেও অনেক সময় চেঞ্জ হয়, বা চোখের আইলিডে স্কিনে রিয়াকশানও হতে পারে। এবং এটা সবার ক্ষেত্রে যে হয় তা না, তবে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু এরকম হয়, এবং অনেকের খুব সিভিয়ার হয়। সেক্ষেত্রে আমরা ড্রপ চেঞ্জ করতে পারি, এবং আমরা এই সমস্ত ড্রপের সাথে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে পারি, অথবা খুব স্বল্প সময়ের জন্য আমরা মাঝে মধ্যে স্টেরয়েড দিতে পারি। এখন আমাদের দেশে বিশ্বমানের সব ধরনের ড্রপই এখন অ্যাভেলেবল। কাজেই একটা ড্রাগে যদি কোনো ধরনের সাইড ইফেক্ট হয়, সেক্ষেত্রে এটা কিন্তু সুইচ করে আমরা অন্য ড্রাগ ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে। অর্থাৎ ওষুধ তো ব্যবহার বন্ধ করা যাবে না, ওষুধ ব্যবহার বন্ধ করা যাবে না, একটা ড্রাগ থেকে আরেকটা ড্রাগে সুইচ করা যাবে, এবং সেই সুযোগ আমাদের দেশে রয়ে গেছে। কাজে এটা খুব একটা যে সমস্যা তা না। ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে ছানি থেকেও কিন্তু চোখের প্রেশার বেড়ে যেতে পারে, এবং দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলেও কিন্তু গ্লোকোমা হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীরা ছানি অপারেশন করতে চায় না, দীর্ঘদিন ছানি পুষে রাখছেন। এবং আমাদের খাদ্যাভ্যাসের সাথেও কিন্তু গ্লোকোমার একটি সম্পর্ক আছে। এই বিষয়টা যদি একটু বলতেন যে ছানির সাথে গ্লোকোমার সম্পর্ক এবং খাদ্যাভ্যাস বা ব্যায়ামের সাথে গ্লোকোমার সম্পর্ক। আমি যেটা বলবো রোগীদের, আগে এটা বেশি হতো, এখন মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে, অ্যাওয়্যার হয়ে গেছে। মানুষ জানে যে ছানি জিনিসটা হলে এটাকে করতে হবে। রোগীদের প্রতি আমার একটা মেসেজ, আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, কিংবা 10 মাস পরে হোক, ছানি আপনাকে একদিন না একদিন ওটাকে ক্লিন করতে হবে। ক্লিন করে ওই জায়গাটায় একটা আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দিতে হবে। তাহলে আপনি এটা আর্লি যদি করতে হয়, আপনি করবেন না কেন? এটা যদি না করেন তাহলে আপনার দৃষ্টি ব্যাহত হবে, দেখতে পারবেন না। এবং শুধু তাই না, এই ছানিটা পাকতে পাকতে একটা এমন পর্যায়ে চলে যাবে যে ওখান থেকে রস বের হয়ে, ছানি থেকে রস বের হবে, বের হয়ে আমাদের যে পানি যাওয়ার রাস্তা, ওই রাস্তাটাকে ব্লক করে দেয়। যখনই ব্লক করে দিবে তখন চোখের পানি চোখের মধ্যেই রয়ে যাবে, এবং চোখের
প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এই জিনিসটা করার তো কোনো দরকার নাই। তার চেয়ে এরকম যদি একটা হয়, তখন দেখা যায় যে ছানি সরাবার পরে আমরা যেই দৃষ্টিটা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম, গ্লোকোমা হয়ে গেলে সেই দৃষ্টিটা কিন্তু রিভার্স হবে না। এটা হচ্ছে ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, মানে চিরদিনের জন্য অন্ধ। তাহলে ছানির থেকে গ্লোকোমা থেকে চিরদিনের অন্ধত্ব, এটা হওয়ার চাইতে ছানি আর্লি অবস্থায় করে ফেলা ভালো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে গ্লোকোমা রোগীদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? প্রথম কথা হলো, যাদের গ্লোকোমা রোগ হয়নি, 40-এর পরে যে কোনো অ্যাডাল্ট পার্সনকেই নিয়মিতভাবে চোখের পরীক্ষা করিয়ে নিতে হবে, কারণ বেশিরভাগ গ্লোকোমা হলো উপসর্গবিহীন। তো সেই ক্ষেত্রে নর্মাল রুটিন চেক আপে এটা ধরা পড়বে। তো আপনারা রুগীদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নেন। 40-এর পরে চশমার যখন চেঞ্জ করতে যাবেন, তখন আমরা ডাক্তারকে বলেন আপনার যেন গ্লোকোমা পরীক্ষা করা হয়। আর গ্লোকোমা যদি হয়ে থাকে তাহলে নিয়মিত ওষুধ ব্যবহার করবে এবং নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী ইনভেস্টিগেশন করে প্রোগ্রেশন আছে কিনা সেটাকে এক্সক্লুড করে নিতে হবে। তাহলেই গ্লোকোমা কন্ট্রোল করা সম্ভব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, যা শুনলাম আর যেটুকু বুঝলাম তার শিক্ষণীয় পরামর্শগুলো আমরা নিজেরা মানব এবং পরিবারের প্রতিটি সদস্যের ক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসাও নেব। সবার জন্য গ্লোকোমা মুক্ত, সুস্থ, সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।